শুভ সকাল। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রকে স্বাগত জানাই। আমি সায়ন স্যার। আজকে নতুন একটি অনলাইন সেশন ম্যানেজমেন্ট বিষয়ের সেই ক্লাসে আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। তো আমরা আলোচনা করছিলাম অধ্যায় 3 পরিকল্পনা। অধ্যায় 3-এ বিগত দুটি লেকচারে আমরা পরিকল্পনার কি, পরিকল্পনার গুরুত্ব, পরিকল্পনার প্রকারভেদ, পরিকল্পনার বৈশিষ্ট্য, লক্ষ্য অর্জনের বা উদ্দেশ্য, লক্ষ্য কিভাবে সেট করতে হয় বা কিভাবে আমরা পরিকল্পনার পদক্ষেপগুলো কি, সেগুলো নিয়ে কথা বলছি। তো আজকে কথা বলবো পরিকল্পনার আরো কিছু টপিক নিয়ে, যেখানে আমরা রাখছি একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য কি কি, তারপরে পরিকল্পনার কিছু সীমাবদ্ধতা, উদ্দেশ্য পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের ধারণা এবং সর্বশেষ বাড়ির কাজ। এই কয়টি কন্টেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আমরা আলোচনাটি শুরু করি। তো প্রথমেই আমাদের উত্তম পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা, নির্দিষ্ট উদ্দেশ্য। আচ্ছা, উত্তম পরিকল্পনা, আমরা একটা পরিকল্পনা যদি সর্বোত্তম বা ভালো হইতে হয়, সেই ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো ফলো করতে হবে। তো উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যের শুরুতেই আমরা রেখেছি নির্দিষ্ট উদ্দেশ্য। সঠিক পরিকল্পনায় অবশ্যই একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য যদি স্থির না থাকে, আমরা কি করতে চাই সেটা যদি না জানা থাকে, তাহলে পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন করা হবে না। তাই একটি আদর্শ পরিকল্পনা প্রণয়ন করতে হলে অবশ্যই আমাকে উদ্দেশ্যটা ঠিক করতে হবে, যে আমার উদ্দেশ্য কি এই কাজের, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আমাদের পরিকল্পনা বা কর্মপন্থা তৈরি করব। ঐক্য। তো পরিকল্পনার সামগ্রিক পরিকল্পনায় বিভিন্ন খণ্ড খণ্ড পরিকল্পনা থাকতে পারে। যেমন আমার মেইন পরিকল্পনা হতে পারে যে আমরা একটা নতুন ফ্যাক্টরি ওপেন করব। তারপর এটাকে আমরা খণ্ড খণ্ড করে ভাগ করতে পারি, যে কোন ডিপার্টমেন্ট এটা ডিজাইনটা সেট করবে, কোন ডিপার্টমেন্ট এটার জন্য মেশিনারিজ কি হবে, সেই মেশিনারিজ ক্রয়ের প্রক্রিয়া কি হবে, সেটা লোকবল কি নিতে হবে, সেগুলা খণ্ড খণ্ড বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তো ওইগুলোর মধ্যে যাতে প্রত্যেকটার মধ্যে ছোট ছোট পরিকল্পনা ঐক্য করে ওই বড় পরিকল্পনাটা আমরা ফুলফিল করব। কারণ খুব বড় কিছু এক নিয়ে আগালে সেটা সবসময় ফুলফিল নাও হতে পারে। তো বড়টাকেই আমাদের ভেঙে ভেঙে করতে হবে, তাহলেই আমাদের সফলতা আসবে। তারপরে সহজবোধ্য পরিকল্পনা, যথাসম্ভব সহজবোধ্য এবং সহজ সাধ্য হতে হবে, অর্থাৎ অ্যাটেইনেবল রাখতে হবে। মোটামুটি যাতে অ্যাটেইন করা যায় এরকম একটা পরিকল্পনা হলে ভালো। সহজ ভাষায় সেটা প্রকাশ থাকতে হবে এবং যাতে বাস্তবায়নের ক্ষেত্রে কর্মীরা সেটা অনুধাবন বা সেটা কি করা লাগবে তারা বুঝতে পারে। যদি এটা সহজে বোধগম্য না হয়, তাহলে কর্মীরা কাজ করতে পারবে না সেই উপর। নিরবিচ্ছিন্নতা পরিকল্পনার অনুপস্থিতি বাস্তবে ব্যবস্থাপনার সকল কার্যকে আরো জটিলতা সৃষ্টি করে যদি পরিকল্পনা না থাকে। তাই পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে সব ক্ষেত্রেই তার উপস্থিতি থাকে। যেমন একটি উৎপাদনকারী যদি প্রতিষ্ঠান আমি চিন্তা করি, যে ফ্যাক্টরি, তারা 1 মাস যাবত একটা পরিকল্পনা আছে। তো এই উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্য পূর্বের মাসে পরিকল্পনা শেষ হওয়ার আগেই কিন্তু আমাদের, ধরো এই মাসের একটা পরিকল্পনা যে এই মাসে কত উৎপাদন হবে, তো এই মাসের পরিকল্পনা চলতে চলতেই তাদেরকে ডিসিশন নিতে হবে যে ডিসেম্বরে তারা কি করবে। যাতে নিরবিচ্ছিন্ন তাকে শেষ করার একটা পরিকল্পনা শেষ হওয়ার আগেই আরেকটা নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে। তারপর আসলো সাংগঠনিক সম্পর্কের প্রতিফলন। উত্তম পরিকল্পনা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্ট, সাব ডিপার্টমেন্ট এদের সম্পর্কের গুরুত্বপূর্ণ বা এদের প্রতিফলন ঘটায়। পরিকল্পনা কোন দিকে কোন বিভাগ কর্তৃক সম্পন্ন হবে
তা পরিকল্পনায় বর্ণিত যদি না থাকে তাহলে বাস্তবায়নে একটা সমস্যা দেখা দেয়। তো কিছু পরিকল্পনা মার্কেটিং ডিপার্টমেন্টের বাস্তবায়ন করার দায়িত্ব, কিছু অ্যাকাউন্টসের, কিছু মার্কেট সেলস ডিপার্টমেন্ট, কিছু হলো আইটি ডিপার্টমেন্ট। তো এগুলো সব একটা ধারণা থাকতে হবে সবার। তারপরে আমরা পরের পয়েন্টটা যদি দেখি, এর পরের পয়েন্টটা হচ্ছে নির্ভুলতা। পরিকল্পনা আমাদেরকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব সেটা নির্ভুল করা। তো সঠিক সময় সঠিক পূর্বানুমান আমাদের করতে হবে। তো পরিকল্পনা নির্ভুল হলে প্রতিষ্ঠানে অর্থ, শ্রম, সময় সবগুলাই সেভ হবে। তো অতীত অভিজ্ঞতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী একটা পরিকল্পনা করার আগে আমরা অতীতের সেই পরিকল্পনা বা অতীতের কোনো একটা ঘটনা থেকে সেইটা বেসিসে আমরা নতুন পরিকল্পনা করব। নমনীয়তা, আমরা এর আগেও বলছি, নমনীয়তা খুব গুরুত্বপূর্ণ, যাতে বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেটা পরিকল্পনাটার কিছুটা জায়গা সংশোধন বা পরিবর্তনের সুযোগ রাখতেই হবে। তথ্য নির্ভরশীলতা, একটি পরিকল্পনা অবশ্যই তথ্য নির্ভর হবে। অবাস্তব কোনো তথ্য বা অবাস্তব কিছু উপর নির্ভর করে পরিকল্পনা করা যাবে না। তারপর সম্পদের পূর্ণ ব্যবহার বা সুষ্ঠু ব্যবহার। তো আমার যেটুক সম্পদই থাকুক না কেন, এটা মানব সম্পদ হোক বা অন্যান্য স্থায়ী সম্পদ হোক, তো এটা অবশ্যই আমাদের পূর্ণ ব্যবহার করতে হবে। সুযোগ সুবিধা যা আছে সব পূর্ণ নিতে হবে। একজন বেটার এমপ্লয়ি যতটুকুন তার থেকে নেওয়া দরকার পুরোটাই নিয়ে নিতে হবে, তার অভিজ্ঞতার, তার দক্ষতার। তো পরিকল্পনাটাও এরকমই হইতে হবে, কারণ সম্পদের না হলে অপচয় দেখা দিবে বা অপচয় হবে। বাস্তবমুখী, অবশ্যই বাস্তবমুখী হইতে হবে, কোনো অবাস্তব কিছু পরিকল্পনা করা যাবে না। বাস্তবমুখী পরিকল্পনা হলে সবাই সেটা অর্জন করার জন্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী হাঁটবে। বাস্তবমুখী না হয়, প্রথমেই দেখে যে না এটা হবেই না, তখন এমপ্লয়িরাও কিন্তু সেটা প্রতি আগ্রহ দেখাবে না। বিভিন্ন উপায়, সুযোগ, একটা কথা আছে যে সুযোগ বারবার আসে না, সুযোগ ব্যবসায় যখনই আসবে তখনই সেটা নিতে হবে। তো এই সুযোগ বা উপায়গুলার সঠিক ব্যবহার করতে হবে। যখনই সেই সুযোগ আসবে তখন সেই সুযোগটা লুফে নিতে হবে। গ্রহণযোগ্য, উত্তম পরিকল্পনা অবশ্যই সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সকল কর্মী, সকল শ্রমিক, তাদের কাছে এটা গ্রহণযোগ্য হবে। তো পরিকল্পনা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে শুরু হয় বা তারা এটা ডেভেলপ করে, সেখান থেকে অধস্তন সবাই যাতে সেই পরিকল্পনাটার সাথে সম্পর্কযুক্ত থাকে এবং তারা সেই পরিকল্পনা অর্জনে আগায় যায়। তো এই কয়টা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা একটা পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলতে পারব। তো এখন পরিকল্পনার কিছু সীমাবদ্ধতা নিয়ে কথা বলবো। সঠিক পূর্বমানের সমস্যা, আমরা একটু আগে বলছি যে পরিকল্পনা ভবিষ্যতের জন্য করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু অনিশ্চয়তা বিদ্যমান থাকে, সেক্ষেত্রে সঠিক 100% সঠিক আমরা অনুমান নাও করতে পারি। তো সেই ক্ষেত্রে বিভিন্ন কারণে আমাদের সেই সঠিক সিদ্ধান্ত নাও আসতে পারে। আর্থিক সমস্যা থাকতে পারে, পারিপার্শ্বিক অবস্থা, এগুলো দ্রুত পরিবর্তনশীল, সময় দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে, আমরা প্রযুক্তির পরিবর্তন দ্রুত দেখতেছি। তো এই দ্রুত পরিবর্তনশীলের কারণে, বিজ্ঞানের বিবর্তনের কারণে এখন মানুষ, রোবটই সব কাজ করে, তাই না, বেশিরভাগ জায়গায়। তো উন্নত দেশগুলোতে তাই বলে ব্যবস্থাপনার কৌশলও পরিবর্তন আনতে হবে। যেহেতু মানুষের প্রয়োজন কমে যেতেছে, রোবট দিয়ে কাজ হয়, সফটওয়্যার দিয়ে কাজ হচ্ছে। তো এই পরিকল্পনার পরিবর্তন আমাদের করতে হচ্ছে রেগুলার। তো অনেক ক্ষেত্রে আজকে একটা পরিকল্পনা করলাম, 6 মাস পরে নতুন একটা প্রযুক্তি আসলো, আজকের এই পরিকল্পনা কাজেই আসবে না। পরিবর্তন অনীহা, অনেক ক্ষেত্রে নতুন কোনো কিছু আসলে সেটা গ্রহণ করতে প্রতিষ্ঠানের কর্মীদের একটা আগ্রহ কম থাকে, তারা তাদের ওই যেটা করে যায় সেটাতেই থাকতে চায়। তো এটার থেকে তারা একটা সমস্যা হইতে পারে যে তারা এটাতে যেতে চাচ্ছে না, পরিকল্পনা, নতুন পরিকল্পনা চেঞ্জ হইতে হইতে তারা অনীহা দেখাতে পারে। অপ্রাসঙ্গিক লক্ষ্য নির্ধারণ, অনেক ক্ষেত্রেই কোম্পানি সাথে সম্পর্কযুক্ত নয় বা কোম্পানি যেটা আমরা লক্ষ্য বলছিলাম সেরকম লক্ষ্যের সাথে সম্পৃক্ত নয়, এরকম যদি একটা পরিকল্পনা হয় সেক্ষেত্রে
কি হবে, আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাব। যেমন আজকে 10,000 পিস এই বছর বানাইছে, সে বললো সামনের বছর 1,00,000 পিস বানাবে, অপ্রাসঙ্গিক লক্ষ্য নির্ধারণ। তো এটা হইলে হবে না। দেন ঘটনার পৌনঃপুনিকতার অভাব। অনেক সময় আমরা বলছি যে পরিকল্পনা যেটাতে বারবার সমস্যা হয়, বারবার একই ধরনের পরিকল্পনা নিতে হয়, সেটা ইজি, বাট যেটাতে অবস্থার পরিবর্তন অনেক ক্ষেত্রে পৌনঃপুনিকতা বজায় থাকে না, পরিবর্তন পরিস্থিতি বিশেষ সময়ের জন্য হলো, বা এটা কখনোই হয় না। যেমন এই যে করোনাকালীন যে সমস্যা, এটা আগে কখনোই হয়নি। তো এই ধরনের ঘটনায় পরিকল্পনা বা স্থায়ী পরিকল্পনা কার্যকর ভূমিকা রাখতে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়, কারণ একই পরিকল্পনা অনেক সময় চলা যায় না, বা ভুলগুলাও জানা যায় না যে আমরা নতুন পরিকল্পনা কি নিব। সংশোধনের সমস্যা। পরিকল্পনা প্রণয়নে আমরা অনেক ত্রুটি বিচ্যুতি খুঁজে পাইতে পারি, কিন্তু এই ব্যক্তিগণ তাদের জ্ঞানের সীমাবদ্ধতা, তারা সেটাকে চেঞ্জ করতে চায় না, বা তারা মনে করে যে না তাদেরটাই ঠিক, তো এই ধরনের সংশোধন করতে চায় না। তো সংশোধনে সমস্যা থেকে যায়। কেউ বললো যে না এটা ভুল হয়েছে, তারা মানতে চাবে না। এই ধরনের সমস্যা একটা প্রবলেম। মনস্তান্ত্রিক প্রতিরোধ। প্রতিষ্ঠানের কর্মীদের সাথে প্রচলিত পুরনো ধ্যান ধারণা অভ্যস্ত তারা, তো তারা সেটাতেই থাকতে চায়, নতুন কোনো চিন্তা ভাবনা তারা করতে চায় না। তো নতুন ভাবে তাদের ব্রেনটাকে কাজে লাগায় নতুন কিছু করার উদ্যম তারা দেখাইতেও চায় না। তো এটা একটা বড় সমস্যা। দেন আসলো শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়ন। তো এই শ্রমিক সংঘ পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নে অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাদের পরিকল্পনা দেখা গেল যে এমন একটা পরিকল্পনা, অনেক ক্ষেত্রে দেখা যাবে তারা কিছু শর্ত আরোপ করে দিবে, তারা মজুরি বাড়াইতে বলবে, বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করলে দেখা যাবে ওই পরিকল্পনাটাই আর নেওয়া হয় না, গ্রহণ করা হয় না। রাজনৈতিক অস্থিতিশীলতা। বিভিন্ন দেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা আমরা দেখি, সেটা অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নে ঝামেলা বিয়োগ করে। ডিসিশন নিলেন, এখন আমেরিকায় ভোট হইলো, ভোটের পরে কোনো রাজনৈতিক অস্থিরতার কারণে আপনি আমেরিকার সাথে ব্যবসা, তো দেখা গেল সেখানে আপনার পরিকল্পনা অনুযায়ী ব্যবসা হচ্ছে না, কারণ রাজনৈতিক প্রবলেম। বাংলাদেশে এটা অহরহ হয়। এগুলা একটা পরিকল্পনা কিছু সীমাবদ্ধতা নিয়ে আমরা কথা বললাম। তো এখন আসি উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক। উদ্দেশ্য হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যাকে কেন্দ্র করে পরিকল্পনা গ্রহণ করা হয়, যাকে নিয়ে আগানোর জন্যই পরিকল্পনাটা তৈরি করা হয়, সেটাই উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে বাস্তবায়নের জন্য আগায় যাই। আর পরিকল্পনা হলো যে ভবিষ্যতে কি করতে হবে তার একটা নকশা, যেটা আমরা এর আগেও দেখছি। তো এদের মধ্যে সম্পর্ক কি? উদ্দেশ্য পরিকল্পনার সাথে বিবেচনা করা হয়, কারণ প্রতিষ্ঠানের কার্যাবলী শেষ সীমাকে বোঝায়। অপরদিকে উদ্দেশ্য অর্জনের জন্য আমরা যেই লক্ষ্য বা উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যেই পথ, সেই পথটা তৈরি করাই হচ্ছে পরিকল্পনা। উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু সব কার্য পরিচালিত হয়, আর এই পরিকল্পনার উপর ভিত্তি করেই আমরা ওই উদ্দেশ্যে যাইতে পারি। উদ্দেশ্য দ্বারা প্রতিষ্ঠানের সবকিছু নির্ধারিত হয়, তা কতটুকুন সে করতে চায় সেটার আওতা নির্ধারিত হয়। আর পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপক সেই উদ্দেশ্য কেন্দ্রিক কিভাবে কি কি কাজ করতে হবে সেটাও নির্ধারণ করে। উদ্দেশ্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেই আমরা ওই উদ্দেশ্যের দিকে যেতে পারি। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপক তার কর্মীদের দিক নির্দেশনা দেয়, আর ব্যবস্থাপকের এই নির্দেশনাই যেটা, যে উদ্দেশ্যে যাওয়ার জন্য যে নির্দেশনা, সেটাই আসলে কিন্তু পরিকল্পনা। তো এরা দুইটাই সম্পৃক্ত, দুজন সম্পর্কযুক্ত। উদ্দেশ্য তৈরি হইল, পরিকল্পনা না থাকলে এখানে যাওয়া যাবে না। আবার পরিকল্পনা আছে কিন্তু কোথায় যাব সেটা জানি না, তাহলেও হবে না। তাই উদ্দেশ্য অর্জন করতে পরিকল্পনা লাগবেই। আবার পরিকল্পনা থাকলে অবশ্যই উদ্দেশ্য থাকতেই হবে। তো দুইটাই খুবই সম্পর্কযুক্ত একটা একটার সাথে। তো এবার আসি সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন মেকিং। সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ। সুযোগ কাজে লাগানোর বিভিন্ন প্রকল্প পন্থা থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে উত্তম পন্থা নির্বাচন করাই সিদ্ধান্ত। যেমন আন্তর্জাতিক বাজারে সুতার মূল্য বৃদ্ধি পেল, তখন টেক্সটাইল ম্যানেজারের এই অবস্থায় বসে থাকলে চলবে না,
তাকে সিদ্ধান্ত নিতে হবে। সে ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান বা সম্ভাবনাকে কাজে লাগানো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার সময় তাকে মাথায় রাখতে হবে তার উদ্দেশ্য কি এবং পরিকল্পনা ওইভাবেই সাজাতে হবে। সিদ্ধান্ত গ্রহণকালে সমস্যা চিহ্নিত ও তার ব্যাখ্যা করা হয় এবং এই বিষয়টি সকলের কাছে স্পষ্ট থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সময় সমাধানের মানদণ্ড নির্ধারিত করতে হবে। কিভাবে সমাধান হবে? বিভিন্ন সমাধানের জন্য বিকল্প কর্মপন্থা চিহ্নিত করে তা মূল্যায়ন করতে হবে। বিকল্প কর্মপন্থা থেকে সর্বোত্তম বিকল্পটি বাছাই করে নিতে হবে এবং গৃহীত কার্যক্রমের ফলপ্রসূ মূল্যায়ন করতে হবে। তো মোটামুটি এই হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি জিনিস বিবেচনা করতে হয়। তো সিদ্ধান্ত নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা কতটা, এগুলো আমরা আরো পরবর্তী লেকচারগুলোতে আলোচনা করব। আজকে আর লেকচার বড় করব না, আজকের লেকচার এখানে শেষ করব। সাংগঠনিক সম্পর্কের প্রতিফলন ও বাস্তবমুখী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই দুইটা সাংগঠনিক সম্পর্কের প্রতিফলন যেটা আমরা এখানে দেখছি, এই যেটা, এবং বাস্তবমুখী পরিকল্পনা, এই দুইটা নিয়ে আমি কথা বলছি। তো লেকচার শুনে এটা নিয়ে নিজেদের ভাষায় লিখতে হবে। তারপর ঘটনা প্রবণতার অভাব ও শ্রমিক সংঘ আলোচনা করো, যে এটা কিভাবে পরিকল্পনায় একটা সমস্যা সৃষ্টি করে। এই দুইটা জিনিস এটা নিয়ে কথা বলতে হবে আপনাদের। তো এই দুইটা প্রশ্ন লিখে কমেন্টসে জানিয়ে দিতে হবে। এবং আবারও বলছি, 6 তারিখ থেকে আপনাদের সেকেন্ড স্পেশাল টেস্ট শুরু হচ্ছে, তো সেটার প্রিপারেশন নেওয়া শুরু করেন। এবং আমরা আমাদের ম্যানেজমেন্ট এবং ফিনান্স দুইটারই সিলেবাস আমি আগের লেকচারগুলোতে বলে দিয়েছি, তো সেভাবে আমরা প্রিপারেশন নিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।